আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার জামিল নওশাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন পিডিতে। ভেক্টরের উপর অলরেডি আমরা 1 থেকে 4 পর্যন্ত পার্ট আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে এবং পেজে। আজকে আমরা ভেক্টরের সর্বশেষ পার্ট এবং পার্ট 5 আলোচনা করব। পার্ট 5-এ আমরা যা যা শিখব তা হলো ম্যাথ টাইপ 2, ম্যাথ টাইপ 3 অ্যান্ড ম্যাথ টাইপ 4। ভেক্টরের উপরে আমরা 4 রকমের ম্যাথ দেখব, যার মধ্যে 1 রকমের ম্যাথ আমরা অলরেডি দেখে ফেলেছি পার্ট 4-এ। এই 4 রকমের ম্যাথ যদি আমরা পারি তাহলে আমরা বলতে পারি এই অধ্যায়ের উপর আমাদের একটি ভালো রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো সবাই অঙ্কগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো ম্যাথ বাদ যায় তাহলে তার উপরে ভিডিও করার জন্য আপনি আমাকে কমেন্টে বলতে পারেন, তাহলে সেই ম্যাথের উপরে বা সেই টাইপের উপরে আমি আরও একটি ভিডিও আপলোড করে দেব ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি ম্যাথ টাইপ 2 দিয়ে। আমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছি, সেটাকে আমরা ভালো মতো আগে পড়ব। পাশে একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে 3টি অক্ষ চলে গেল, একটি এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ আর একটি হচ্ছে জেড অক্ষ, এবং 3টি ভেক্টর, একটি হচ্ছে এ, বি এবং সি, এবং তাদের দিক দেওয়া আছে। ভেক্টরগুলোর নির্দিষ্ট করে কোনো মান দেওয়া নাই, শুধুমাত্র তাদের ভেক্টর পয়েন্টগুলো দেওয়া আছে, যে এল এর জন্য হচ্ছে 2, -1 আর হচ্ছে 1, এম এর জন্য এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 1 আর জেড এর মান হচ্ছে -1। এমনিভাবে এল, এম এবং এন দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্নটা কি? এবার আমরা প্রশ্নতে যাই। ক নম্বর প্রশ্ন হচ্ছে যে সি ভেক্টরটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের মান কত? অর্থাৎ আমাদের এই যে সি নামের যে ভেক্টরটি আছে সেটি এক্স অক্ষের সাথে কি পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা কিভাবে করব? চলেন সমাধানের দিকে যাওয়া যাক। আচ্ছা, তাহলে ক নম্বরটাকে সমাধান করার জন্য আমাদেরকে কিছু সাধারণ কথা প্রথমে লিখে নিতে হবে, যেগুলো বর্ণনা করা খুবই জরুরি। কারণ যে টিচার ম্যাথটি দেখবে আপনার সমাধান করার পরে, সে যাতে এটাকে খুব সহজে বুঝে যেতে পারে যে আপনি ম্যাথটি বুঝে করেছেন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি আমরা জানি যে আমাদের যে সি ভেক্টরটি আছে, সি ভেক্টর এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলো। তাহলে আমরা বললাম কি, যে আমাদের যে সি ভেক্টরটি আছে সেটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলো, তাই না? তাহলে সেটা আসলে দেখতে কেমন হবে? এই যে যদি আমাদের সেই চিত্রটা থেকে আমরা এখানে বাকি অংশটুকু আঁকি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ও বিন্দু, এইটা হচ্ছে আমাদের ভেক্টর সি, ওকে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। জাস্ট এতটুকুই বর্ণনা করা হলো। তাহলে এইরকম সিচুয়েশনের অঙ্কগুলোকে আমরা কিভাবে করব? যেখানে আমাদের ভেক্টরের কোনো নির্দিষ্ট মান দেওয়া নাই, শুধু হচ্ছে 3টা বিন্দু দেওয়া আছে সেই ভেক্টরের দিকে। তাহলে ওই অঙ্কগুলোকে করার জন্য আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। সূত্রটি হচ্ছে কজ, আমাদের যে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা কজ আলফা সমান এই ডিভাইডেশনের উপরে হবে শুধুমাত্র এক্স অক্ষের মান, যেহেতু এটা সি ভেক্টরের জন্য তাহলে সি এক্স, আর ডিভাইডেশনের নিচে হবে √ওভার সি এক্সের ভ্যালুর স্কোয়ার প্লাস সি ওয়াইয়ের ভ্যালুর স্কোয়ার প্লাস সি জেডের ভ্যালুর স্কোয়ার। এবং এই সবগুলো মানই আমরা পেয়ে যাব সি এর ভেক্টর থেকে। তাহলে সি এর ভেক্টরটা আসলে দেওয়া ছিল কত? সি এর হচ্ছে বিন্দুগুলো দেওয়া ছিল সি ভেক্টরের দিকে, যেটা হচ্ছে আমাদের এন,
সেই বিন্দুগুলো দেওয়া ছিল হচ্ছে 1 -2 আর হচ্ছে 3। তাহলে আমি এই n এর যে মানগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে যদি একটি ভেক্টর বানাই, c এর দিকে একটি ভেক্টর বানাই, তাহলে সে ভেক্টরটা কেমন হবে? আমরা দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে এখানে 1, অর্থাৎ x এর সহগ x এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি। সেটা যদি লিখি তাহলে 1 ইন্টু x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i, অর্থাৎ i 1 ইন্টু i সমান i। এখানে হবে প্লাস আর এই মাইনাসে হবে মাইনাস, -2 ইন্টু y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j, এবং প্লাস 3 এবং হচ্ছে z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে k, অর্থাৎ আমাদের ভেক্টরটা এরকম দাঁড়ায়, তাই না? তাহলে আমরা এখানে হচ্ছে যে x অক্ষের যেই হচ্ছে এখানে x অক্ষ থাকার কথা, এখানে y থাকার কথা, y এর পরিবর্তে এখানে 2 আছে, এখানে এটা থাকার কথা হচ্ছে z, এটা y, আর এখানে x। তাহলে এখানকার মানগুলো আমরা ঠিক এইখানে, এখানে এবং এখানে বসায় দিব। তাহলে দেখি আসলে কেমন হয় এটা। cx এর মান হচ্ছে এখানে 1, তাহলে আমরা এখানে 1 বসাই দিই। 1 রুট ওভার এখানে হবে 1 স্কোয়ার প্লাস -2 তার উপর স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 3 স্কোয়ার। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে হবে কত? উপরে হবে 1, আর এই পুরো অংশটাকে নিচের ক্যালকুলেশন করলে হয় রুট ওভার 14। এখান থেকে হবে 1, এখান থেকে হবে 4, এখান থেকে হবে 9। এই সবগুলোকে যদি যোগ করি হবে আমাদের 14 মানে 14। তারপর এটাকে যদি আমি হচ্ছে আরও ভাগ করি, আরও ভাগ করলে আমি পাবো 0.2672। এই মানটা পেয়ে গেলাম, ঠিক না? তাহলে এখান থেকে আমি আবার হচ্ছে আমাদের কজের মানটা বের করে ফেলতে পারি। কেমনে? এখানে যদি আমি আরেকটি লাইন লিখি, সরি জায়গা কম হওয়ার কারণে এখানে লিখছি যে আলফা সমান কজ ইনভার্স 0.2672, তাহলে সেক্ষেত্রে আলফার মান আসবে আমাদের 7.45 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের আলফার মান। আলফার মান হচ্ছে আমাদের 74.5 ডিগ্রি। এই অংশটুকু ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটরে কিভাবে করব, আশা করি এটা আমরা ধরতে পারবো। তাহলে আমরা চলে যাই খ নম্বরে। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটি হচ্ছে বি ভেক্টর এবং সি ভেক্টর দ্বয়ের লম্ব দিকের ভেক্টরটি, ভি ভেক্টর এবং সি ভেক্টরের লম্ব দিকের ভেক্টরটি এ ভেক্টরের সাথে একই সমতলে অবস্থান করে কিনা গাণিতিকভাবে যাচাই করতে হবে। আমাদের প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। বি ভেক্টর এবং সি ভেক্টরের লম্ব দিকের ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের লম্ব দিকের ভেক্টর কীভাবে বের করব? সেটা আমরা অলরেডি জানি। আমাদের পিছনের যে পার্টগুলো আছে সেগুলো থেকে আমরা এটা শিখে ফেলেছি যে আমরা দুইটি ভেক্টরকে যদি ভেক্টর গুণ বা ক্রস গুণ করি তাহলে সেই ভেক্টর দ্বয়ের লম্ব দিকের একটি ভেক্টর আমরা পেয়ে যাই, ঠিক আছে? এর মানে আমরা একটা জিনিস ধরতে পারছি যে কিভাবে আমরা দুইটা ভেক্টরের লম্ব দিকের ভেক্টর বের করব, তাদের ভেক্টর গুণ বা ক্রস গুণ করে। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কথা হচ্ছে যে যেই ভেক্টরটা আমরা পাবো বি আর সিকে ক্রস গুণ করে বা ভেক্টর গুণ করে, সেটা এ ভেক্টরের সাথে একই সমতলে অবস্থান করে কিনা সেটা কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো এইভাবে যে যদি দুইটা ভেক্টরকে ডট গুণ করার ফলে তাদের ফলাফল শূন্য আসে, আবারও বলছি, যদি দুইটা ভেক্টরকে ডট গুণ করার ফলে তাদের ফলাফল শূন্য আসে, অর্থাৎ ডট গুণের ফলাফল শূন্য আসে, তাহলে আমরা বলতে পারি ওই ভেক্টর দুইটা একই সমতলে অবস্থিত। বোঝা গেল কি? তাহলে সেই ভেক্টর দুইটা হবে একই সমতলে অবস্থিত। তাহলে আমরা সমাধান করি, যেভাবে আমরা বললাম ঠিক ওইভাবে আমরা সমাধান করব। আচ্ছা, তাহলে আমরা যেমন কথাই বললাম ঠিক তেমনভাবে কি করলাম, বি ইন্টু সি ক্রস করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের যে ভেক্টরটা পাবো ডি, সেটা অবশ্যই বি আর সি এর উপর লম্ব হবে। রাইট, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা এই গুণটা করব কিভাবে? যখন আমরা এইভাবে লিখব তখন এটার ক্রস গুণ করার নিয়ম হচ্ছে আমাদের একক ভেক্টরগুলোকে লিখে নিতে হবে আই জে এবং কে, ঠিক আছে? মডুলাসের ভিতরে আই জে এবং কে লিখে নিতে হবে এভাবে। এরপর এই আই বরাবর হবে ভেক্টরগুলোর এক্স এর মান, জে বরাবর হবে ভেক্টরগুলোর ওয়াই এর মান, এবং কে বরাবর হবে ভেক্টরগুলোর জেড এর মান, রাইট? তাহলে আচ্ছা, বি এর এক্স এর মান হচ্ছে ভি ভেক্টরের এক্স এর মান 1,
সি ভেক্টরের এক্স এর মান 1, বি ভেক্টরের ওয়াই এর মান হচ্ছে 1, সি ভেক্টরের ওয়াই এর মান -2, এমনভাবে জেড এর মানগুলো লিখলাম। তাহলে গুণটা করব কিভাবে সেটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, যেহেতু এরকম অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসতে পারে। আমরা প্রথম একক ভেক্টরটাকে সামনে লিখব আই, তারপর ব্রেকেট দিব, তারপর আমরা এই সারি এবং এই কলামকে বাদ দিয়ে যেই বাকি 4টা সংখ্যা আছে অর্থাৎ 1 -2 -2 3 এই 4টাকে ক্যালকুলেশন করব। কিভাবে করব? এই 1 এর সাথে এই 3কে আড়াআড়ি গুণ করব, তাহলে কত হবে 3 × 1 3, তারপর একটা সূত্রের মাইনাস এবং এটাকে গুণ করব আমরা, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, 2 × 2 4, ভেরি ইজি। আমরা এভাবেই করব। তাহলে আমরা যখন প্রথম সংখ্যাটা নিলাম যেটা হচ্ছে আই, এরপরে যখন হচ্ছে জে নিব তার জন্য হবে প্লাস আই নিলাম, এরপরে হবে কি মাইনাস, এরপরে প্লাস, এরপরে মাইনাস, মানে এরকম করে এটা চলতে থাকে। আপনি প্রথম যেটা ধরবেন সেটা পজিটিভ, এরপর এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এরকম করে চলতে থাকে। আর প্রত্যেক ক্ষেত্রে এটা সেমই আসে। যেমন প্রথমটা আমরা ধরলাম সেটার জন্য ছিল পজিটিভ, পরেরটার জন্য একটা অটোমেটিক নেগেটিভ সাইন আসবে। এরপরে একক ভেক্টরটা কি জে, তারপর ঠিক আগের মতো এই কলাম এবং এই সারি বাদ, তাহলে থাকে হচ্ছে 1 3, 1 × 3 করলে হবে 3, তারপর একটা সূত্রের মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, আর এই যে একটা মাইনাস প্লাস, তাহলে 2 × 1 হচ্ছে 2, ভেরি ইজি। তারপরে আবার প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে একটা প্লাস দিব, ঠিক আছে। তারপরে একক ভেক্টর কেটাকে লিখব, ধারাবাহিকতাটা খেয়াল করেন। এরপরে হচ্ছে এই সারি এবং এই কলাম বাদ, তাহলে এখানে -2 × 1, তাহলে হবে এখানে -2, তারপর একটা সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে 1 × 1 -1, ওকে। তাহলে এরকম দেখতে হলো। তাহলে এটাকে যদি আমি আরেকটা লাইন লিখি জায়গার স্বল্পতার কারণে, যদি আমি পাশে লিখি তাহলে এটাকে দেখতে কেমন হবে? এটাকে দেখতে হবে যে -i -5j -3k, এরকম দেখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম একটা নতুন ভেক্টর, যেটা হচ্ছে বি এবং সি অক্ষের উপরে লম্ব। আমাদের কথা ছিল যে আমরা যেই ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা যে অন্য কোনো ভেক্টরের সাথে একই সমতলে আছে সেটা বোঝার উপায় হচ্ছে ওই দুইটার ডট গুণ যদি হয়, ডট গুণফল যদি হয় 0, তাহলে আমরা এই ডি ভেক্টরটাকে, যেটা হচ্ছে আমাদের নতুন ভেক্টর ডি, সেই ডি ভেক্টরটাকে আমরা এ ভেক্টরের সাথে যদি ডট গুণ করি এবং ফলাফল 0 পাই, তাহলে আমরা বলতে পারবো ভেক্টর দুইটা একই সমতলে অবস্থিত। আচ্ছা, তাহলে সেটা দেখা যাক। তাহলে আমরা লেখাটা কি লিখলাম? এখন ডি ও এ ভেক্টরটি একই সমতলে থাকবে যদি তারা পরস্পর লম্ব হয় বা ডট গুণফল 0 হয়, ঠিক আছে। তারা পরস্পর যদি লম্ব হয় বা তাদের ডট গুণফল যদি 0 হয় তাহলে তারা একই সমতলে থাকবে। তাহলে আমরা কি করলাম? তাদের ডট গুণফল করে দিলাম। এখন ডট গুণ করলে যদি আমরা এই ফলাফল থেকে 0 পাই তাহলেই তারা একই সমতলে থাকবে, এছাড়া তারা থাকবে না। কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে যে তারা একই সমতলে অবস্থান করে, সেটার গাণিতিক যাচাই করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? ডট গুণ করে দিলাম। এই গুণটা কিভাবে করব সেটা তো আমরা অলরেডি জানি। আমরা i × i এর সহগগুলো একসাথে গুণ করব। i × i = 1, তাহলে 2 × -1 সমান কত হবে? -2। আবার j × j হয়ে যাবে কত? j × j 1, তাহলে মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস, 5 × 1 5। এই যে এখানে মাইনাস আছে, আবার হচ্ছে কে এর একক, এখানে হচ্ছে 1 প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে -3 × 1 3, অর্থাৎ দেখা গেল এটা হলো 0। অর্থাৎ ডি এবং এ ভেক্টর পরস্পর লম্ব এবং তারা একই সমতলে অবস্থান করবে, সেটা এখানে আমরা লিখে দিতে পারি। সময়ের স্বল্পতার কারণে লিখলাম না, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা পরেরটাতে চলে যাই। পরের প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। পরের প্রশ্নটা এখানে একটি দেওয়া আছে যে ফাই সমান হচ্ছে, একটি ভেক্টর দেওয়া আছে ফাই সমান, একটি স্কেলার রাশি ফাই সমান 3
এক্স ওয়াই স্কোয়ার জেড কিউব মাইনাস 4xy যদি হয় তাহলে হচ্ছে ভেক্টরের যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট বের করি, হ্যাঁ, তাহলে এটার গ্রেডিয়েন্ট বের করা হলে সেই গ্রেডিয়েন্ট বের করে তার উপরে 2 মাইনাস 1 এবং 1 বিন্দুতে এটা কত হবে সেটাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে গ্রেডিয়েন্ট বের করতে হবে এই ভেক্টর এই স্কেলার রাশিটার। কিভাবে করব চলেন দেখা যাক কিভাবে করা যায়। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রশ্নের মতো করেই হচ্ছে ভেক্টর ইন্টু ভেক্টর না, এটা তো হচ্ছে ডেল ইন্টু ফাই করে দিতে হবে, ঠিক না? তাহলে ডেল ইন্টু ফাই করে দিলে আমরা কি লিখতে পারি? আমরা জানি ডেলের মান কত, সেটা আমরা অলরেডি জানি। সেটা হচ্ছে যে আই অক্ষে হচ্ছে এটা হবে ডিডি এক্স এবং যে অক্ষের জন্য সেটা হবে হচ্ছে গিয়ে হলো ডিডি ওয়াই। তারপরে হচ্ছে কে অক্ষের জন্য জেড অক্ষের জন্য হচ্ছে গিয়ে হলো হবে কে ইন্টু ডিডি জেড, এরকম। আর এখানে ফাইয়ের একটা মান দেওয়া আছে, ফাইয়ের মানটাকে হচ্ছে গিয়ে আমরা লিখে দিতে পারি। লিখে দিব হচ্ছে যে 3x y স্কোয়ার জেড কিউব মাইনাস 4xy। এখন আমি প্রত্যেকটার সাথে এটাকে আলাদা আলাদা করে লিখতে পারতাম, কিন্তু আমি লিখব না। কেন লিখব না? কারণ যেই পার্টগুলো পার করে এসে কেউ পার্ট 5 দেখবে, যেই পার্টগুলোকে পার করে আসে দেখবে, সে অলরেডি এই বিষয়টা জানে। ঠিক আছে, সেই জন্য আমি একটু দ্রুত করার জন্য এটাকে দুই একটা লাইন স্কিপ করে করব। আশা করি তারপরেও বুঝতে সমস্যা হবে না যদি আপনার পিছনের ভিডিওগুলো দেখা থাকে। তাহলে আমাদের হচ্ছে এক্সের সাপেক্ষে এটাকে একবার ইন্টিগ্রেশন করতে হবে। সেক্ষেত্রে আইটাকে সামনে রাখবো, আর ডিডি এক্সের সাথে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে আমরা জানি যে দেখবো আগে এখানে এক্স আছে কিনা। তাহলে এক্স থাকলে কি হবে, এক্সের সহগগুলোকে লিখে ফেলতে হবে ওয়াই স্কোয়ার জেড কিউব, আর এক্সের মান যা আছে, এক্সের পাওয়ার যা আছে তার থেকে কমে যাবে, অর্থাৎ 1 থেকে যদি 1 চলে যায় 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ এখানে আর কিছু আসবে না, পরের অংশে আসবে 4 আয়ের জন্য গেল। তারপর জের জন্য এখানে কত হবে প্লাস জের জন্য এখানে ওয়াইয়ের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে যেহেতু ওয়াইয়ের পাওয়ারটা সামনে চলে আসবে 2, তাহলে এখানে হবে হচ্ছে 6x y জেড কিউব মাইনাস 4x। আশা করি আপনারা এই বিষয়গুলো ধরতে পারবেন যেহেতু আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন। তাহলে তারপরের লাইনটা কি হবে? এখানে তারপরের লাইনটা হবে হচ্ছে যে প্লাস কে ভেক্টর, প্রথম অংশে যেহেতু এখানে জেড আছে, এখানে হবে 9x y স্কোয়ার জেড স্কোয়ার, আর কিছুই হবে না, পরের অংশে তো জেডই নাই, তাহলে ওইটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতেই পারবো না। তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বললো যে এই যে মানটা যে পাইলা, সেই মানটাতে এক্সের মান 2 বসাও, ওয়াইয়ের জায়গায় -1 বসাও এবং জেডের জায়গায় 1 বসাও, তাহলে কত আসবে সেইটাই ওনারা দেখতে যাচ্ছে। তাহলে আমরা এটা করে ফেলি। কিভাবে করব? এখন লিখতে হবে, এখন কোন বিন্দুর জন্য লিখছি আমরা? বিন্দুটি হচ্ছে 2 -1 আর হচ্ছে 1, এই বিন্দুতে কি হলো? এই বিন্দুতে হইলো হচ্ছে আমাদের যে হচ্ছে ডেল ইন্টু ফাই, এটাকে যদি আমরা এটাকে হচ্ছে এটাতে ডিরেক্ট মান বসাই দিই তাহলে কীরকম হবে আমরা দেখি। তাহলে এখানে হচ্ছে যে 3 হইল, রাইট? দেখতেছেন কি? হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 3 বসালাম, 3 ইন্টু ওয়াইয়ের মান কত আছে এখানে? -1 স্কোয়ার, জেডের মান 1 কিউব মাইনাস এটা কত হচ্ছে 4, আর ওয়াইয়ের মান হচ্ছে -1, আর এই পুরোটার সাথে আই গুণ আকারে আছে প্লাস জে, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে কি আছে? আচ্ছা, এখানে 6 ইন্টু এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে -1, জেডের মান হচ্ছে 1 কিউব
বুঝে গেলাম। ও আচ্ছা, এখানে আরেকটু অংশ আছে, সেটা হচ্ছে যে -4 ইন্টু এক্সের মান হচ্ছে 2। এই তো এখানে শেষ হয়ে গেল, এটা মাইনাস। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি হলো প্লাস কে। হ্যাঁ, কে এর অংশটা দেখা যাচ্ছে। আচ্ছা, কে, তারপর কে এর সাথে আছে এখানে 9, এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান -1 তার উপরে স্কোয়ার, জেডের মান 1 তার উপরে স্কোয়ার, এরকম। তাহলে এইটাকে সলভ করলে কি হবে এটা আপনারা খুব সহজেই ধরতে পারবেন। -1 কি স্কোয়ার করলে হবে 1, 1কে কিউব করলে 1, -1 এর সাথে -4 এটা গুণ হলে হবে +4, ঠিক না? এই সবগুলো বিষয় আপনারা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবেন। আমি এটা একটু সংক্ষেপে লিখে দেখাই, অর্থাৎ এর পরের সহজ লাইনটা কী হবে সেটা লিখি। আশা করি এই ক্যালকুলেশনগুলোতে আপনাদের সমস্যা হবে না। স্কোয়ার করলে মাইনাস চলে যায়, 9 ইন্টু 2 হচ্ছে গিয়ে হলো 18, 18-এর সাথে 1 গুণ করলেও 18, বাস 18 হলো। সহজে বিষয়গুলো আপনারা ধরতে পারবেন। আমি সহজে পরের লাইনটা লিখে দেখাই। তবে কিছু বিষয়ে হচ্ছে ভুল হলে সেটাকে সংশোধন করা উচিত। আচ্ছা, এইখানটাতে ওয়াই ছিল তাই না? হ্যাঁ, তাহলে যদি এখানটাতে ওয়াই থাকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের এই পুরো অংশটাকে ভালো মতো ক্যালকুলেশন করি, কোথাও ভুল না করে, তাহলে আমরা উত্তরে পাবো যে আমাদের ডেল ইন্টু ফাই সমান হচ্ছে 7i - 20j প্লাস 18k। ঠিক আছে, পেয়ে গেলাম আমরা খুব সহজে। এবং আমরা এটাও বুঝে গেলাম কিভাবে আমরা একটি স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করতে পারি। কিভাবে, যদি আমরা তার গ্রেডিয়েন্ট বের করি তাহলে একটি স্কেলার রাশি থেকে ভেক্টর রাশিতে চলে আসতে পারবো। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটাতে কি আছে? 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। বোঝা গেল ভালোভাবে? আচ্ছা, বাতাসের বেগের উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশ বের করতে হবে। আমি একটি চিত্র এঁকে রেখেছি, সেটা হচ্ছে আমাদের ম্যাপেরই একটা ডায়াগ্রাম, যেটা হচ্ছে আমাদের যে কোনো ম্যাপ আমরা যখনই দেখব বা আঁকবো, সেই ম্যাপের উপরের দিকটা সবসময় উত্তর দিক হয়, সেটা তো আমরা জানি, ঠিক না? তাহলে উত্তরের উল্টা কী হবে? দক্ষিণ। এবং ডান পাশটা হবে আমাদের হচ্ছে গেল পূর্ব, এবং বাম পাশটা হবে আমাদের পশ্চিম। এটা তো খুব সহজে বুঝে গেলাম। এখন এখানে কি বললো সেটাকে যদি আমরা এই চিত্রে অ্যাপ্লাই করতে পারি সহজে, তাহলে আমাদের অঙ্ক 80% সলভড। এরপরের অংশগুলো হচ্ছে গেল খুবই ইজি। তাহলে এখানে বললো যে কোনো স্থানে বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। তাহলে পশ্চিম দিক কোনটা? এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তাই না? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে পশ্চিম। এই পশ্চিম দিকের সাথে এই যে 60 ডিগ্রি এই পর্যন্ত আসলো, 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে। এটা উত্তর, এটা দক্ষিণ, তাহলে এই পাশ থেকে সে এই পাশে বইছে। এটা কি আমরা সহজে বুঝতে পারলাম যে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে কিভাবে বয় বাতাস? এই বরাবর বাতাসটা বইছে। ইজি, এই পর্যন্ত বোঝা গেলাম। এবং এটার একটা মানও আছে, কত বেগে বইছে? সে 20 কিলোমিটার পার আওয়ার বেগে বইছে, 20 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে আমাদেরকে প্রশ্ন করলো বাতাসের বেগের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান বের করতে হবে। তাহলে উত্তরমুখী কোনটা? এটা হচ্ছে নর্থ, মানে উত্তর, উত্তরমুখী উপাংশ বের করতে হবে। আরেকটা হচ্ছে পূর্বমুখী, কোনটা পূর্বমুখী? এই যে এটা হচ্ছে পূর্বমুখী। তাহলে এই দুইটা উপাংশ আমরা কিভাবে বের করব আমরা এটা দেখে ফেলি। তাহলে এখন আমরা উত্তরমুখী উপাংশ এবং পূর্বমুখী উপাংশ বের করব। আচ্ছা, তাহলে আমাদের উত্তরমুখী উপাংশ কোনটা? এটা। তাহলে এইটা হচ্ছে একটা বাহু এবং এটা একটা বাহু। যদি আমরা এখানে একটা ত্রিভুজকে কমপ্লিট করে ফেলি, তাহলে আমাদেরকে এই বাহুটার মান দেয়া আছে। কোন বাহুটার? এই যে এই বাহুটার মান দেয়া আছে, সেটা কত? 20 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের এই যে যদি এটাকে নাম দিই ও থেকে এন, এই বাহুটার মান আমাদের কাছে নাই, যেটা আমাদেরকে বের করতে হবে।
এবং অ্যাঙ্গেলের মানটাও আমরা জানি। অ্যাঙ্গেলের মানটা কি জানি? এইটা একটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণটার মান কত? যদি এটা 60 হয় এটা হবে 30, ইজি, কারণ এটা 90 ডিগ্রি টোটাল। ওকে, তাহলে আমি দেখছি যে এটা যদি আমার সূক্ষ্মকোণ হয় তাহলে এই যে এই অংশটা হবে আমার লম্ব। আমার লম্বের তো দরকার নেই, আমার দরকার হচ্ছে ভূমি আর অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কোন অনুপাতটা হয় বলেন তো? ভূমি যেটা হচ্ছে এখানে ON, ON লিখি, তাহলে আমাদের ভূমি হচ্ছে এখানে ON বাই অতিভুজ, অতিভুজ এটা O আর এটাকে ধরলাম হচ্ছে P, তাহলে অতিভুজ হচ্ছে OP, রাইট। আর হচ্ছে এখানে হচ্ছে cos 30 ডিগ্রি, কারণ হচ্ছে কবরে ভূততি আমরা আগে হচ্ছে এটা পড়েছি যে ভূমি আর অতিভুজের মধ্যে, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক করা এমন অনুপাত হচ্ছে cos। তাহলে এখানে আমরা মানগুলো বসায় দিই। cos 30 ডিগ্রির মান কত হবে আপনারা মনে করেন? এখানে আমি মানগুলো লিখি, সেটা হচ্ছে যে ON আর হচ্ছে OP এর মান হচ্ছে 20 আর এখানে হচ্ছে cos 30 ডিগ্রি, রাইট। তাহলে পরের লাইনটা কেমন হবে? পরের লাইনটা হবে যে আমাদের ON সমান 20 ইন্টু cos 30 ডিগ্রি, রাইট। তাহলে এখানে যদি আমরা cos 30 মান বসাই তাহলে আমাদের অঙ্কটা ইজিলি বের হয়ে গেল, অর্ধেক অঙ্কটা বের হয়ে গেল, যেটা হচ্ছে আমরা উত্তরমুখী উপাংশটা বের করে ফেলতে পারলাম। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, সেটা হচ্ছে এটা হচ্ছে 20 আর এখানে হচ্ছে √3/2, এটা দিয়ে এটাকে কেটে দিই, তাহলে হলো 10√3, পাই গেলাম আমরা একটা উপাংশ। ঠিক আছে, একটা উপাংশ পেয়ে গেলাম যেটা হচ্ছে উত্তরমুখী উপাংশ। অর্থাৎ এটাকে যদি হচ্ছে, যেহেতু এই পুরো অংশটা ON, এটাও একটা বেগ আর এই বেগটা হচ্ছে নর্থের দিকে, তাহলে আমরা VN লিখতে পারি, VN যেটা হচ্ছে আমাদের 10√3। তাহলে পরের অংশটাকে কিভাবে করব? যে উত্তরমুখী উপাংশ বের করে ফেললাম, এখন পূর্বমুখী উপাংশ। তাহলে পূর্ব কোনটা? পূর্ব হচ্ছে এটা, ঠিক না? এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি সেক্ষেত্রে আমাদের এই বাহুটার মান আবার আছে, এখানে হচ্ছে সূক্ষ্মকোণটা কত হবে? যেহেতু এটা একটা বিপরীত কোণ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, রাইট, 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কোন কোন বাহুগুলো লাগছে? এটা যদি হয় সূক্ষ্মকোণ, এটা লম্ব, আবার লম্বটাকে লাগছে না, লাগতেছে কি? ভূমি আর অতিভুজ। তাহলে আবার হচ্ছে এখানে কসের অনুপাতটা হয়ে যায়, কসের অনুপাত দিয়ে সহজে হয়ে যায়, সেটা কি? যে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি সমান ভূমি, ভূমি কত এখানে? ভূমি হচ্ছে ভূমি কত আমরা জানি না, এটাকে বলতে পারি আমরা V, যেহেতু এটা হচ্ছে পূর্ব দিকে মানে ইস্ট, VE, আর এই মানটাকে আমরা সোজা এবার লিখে দেবো, এবার দেরি করব না, সেটা হচ্ছে 20। সুতরাং পরে VE সমান হয়ে যায় আমাদের 20 ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে এখানে যদি আবার cos 60 ডিগ্রির মান আমরা বসাই তাহলে এটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে 20 ইন্টু cos 60 ডিগ্রির মান কত? 1/2, কেটে দিই, কেটে দিলে কত হবে? 10। অবশ্যই এককগুলো লিখতে হবে মিটার পার সেকেন্ড, এটার এককও লিখতে হবে, বেগের একক মিটার পার সেকেন্ড, এককগুলো খুব ভালোভাবে লিখতে হবে। তাহলে আমাদেরকে যে ওনারা প্রশ্ন করলো যে উত্তরমুখী উপাংশ কত, তাহলে উত্তরমুখী উপাংশ হচ্ছে আমাদের 10√3 মিটার পার সেকেন্ড। আর পূর্বমুখী উপাংশ হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। এই হলো আমাদের অঙ্ক। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পেরে থাকেন আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। ইনশাল্লাহ পরের ভিডিওগুলোতে আমি আরও সুন্দরভাবে বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।